হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি উইথ ডিবি স্যার। আজকে আমরা আলোচনা করব মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে, অর্থাৎ প্রশ্নবিচিত্রা রায়মার্টিন। সেখান থেকে আমরা 1 নম্বর সেট, তার যে শর্ট কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলো আমরা সলভ করব উইথ ফুল এক্সপ্লানেশন। ওকে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো কোনটার উত্তর কেন হচ্ছে। এইগুলোই কিন্তু এখন তোমাদের করতে হবে। যাদের সিলেবাস শেষ বা শেষের দিকে, তারা কিন্তু বাড়িতে নিজেরা এরকমভাবে কিছু মডেল কোয়েশ্চেন সেট সেগুলোকে প্র্যাকটিস করো। এমসিকিউতে কিন্তু 14 নম্বর এবং 4 নম্বর যে শর্ট কোয়েশ্চেন থাকে 1 নম্বরের, সেগুলোতে 18তে 18 পাওয়ার কিন্তু ট্রিক্সটা শিখে নিতে হবে প্র্যাকটিসের মাধ্যমে, এবং প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে, সলভ করতে হবে। দেখে নাও তাহলে আজকের লেকচার। দেখো, আজকে আমরা প্রথম যে কোয়েশ্চেনটা এখানে বলছে, দেখো একের দাগ বলছে, এখানে এই কোয়েশ্চেনটা বলছে, দেখো একের দাগের, একটি কেলাসে ফ্রেঙ্কেল ত্রুটির উপস্থিতি কেলাসের ঘনত্ব বলে বলছে অপশানে হ্রাস করে, অপশান বি বলছে বৃদ্ধি করে, অপশান সি বলছে পরিবর্তিত হয় না, অপশান ডি বলছে পরিবর্তিত হতেও পারে আবার নাও পারে। দেখো, তোমরা সবাই ফ্রেঙ্কেল এবং শর্টকি ডিফেক্ট পড়েছো। ফ্রেঙ্কেল ডিফেক্ট এবং শর্টকি ডিফেক্টের মধ্যে কিন্তু পার্থক্য হলো, শর্টকি ডিফেক্টের ফলে কি হয়, শর্টকি ডিফেক্টটা কি অ্যাকচুয়ালি সমসংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন তার ল্যাটিস পজিশন থেকে নিরুদ্দিষ্ট হয়, মিসিং হয়, সেটা হচ্ছে শর্টকি ডিফেক্ট, তাই তো। আর ফ্রেঙ্কেল ডিফেক্টটা কি, ফ্রেঙ্কেল ডিফেক্টটা হচ্ছে কোন একটা পার্টিকুলার ল্যাটিস পয়েন্ট থেকে কণা যদি সরে গিয়ে তার ইন্টারস্টিশিয়াল পজিশনটাই বসে, অর্থাৎ অন্তঃস্থানিক পজিশনে যদি অবস্থান করে। তাহলে এখান থেকেই কিন্তু একটা জিনিস কিন্তু বুঝতে পারছো যে শর্টকি ডিফেক্টের ফলে কিন্তু ঘনত্বের কিন্তু পরিবর্তন হয়, অর্থাৎ ঘনত্বটা কমে শর্টকি ডিফেক্টের ফলে। কিন্তু ফ্রেঙ্কেল ডিফেক্টের ফলে যেহেতু বেসিক্যালি ক্যাটায়ন কি করে, তার ল্যাটিস পজিশন থেকে সরে গিয়ে অন্তঃস্থানিক পজিশনে চলে আসে, ফলে ক্যাটায়ন তার ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছে না, ক্যাটায়ন ফাঁকা জায়গায় চলে আসছে। কিন্তু তার মানে কি, কণার সংখ্যার হ্রাস হচ্ছে না, তার মানে ঘনত্বের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ ক্লাসের ঘনত্ব কিন্তু অপরিবর্তিত থাকে ফ্রেঙ্কেল ত্রুটির ফলে। অর্থাৎ ক্লাসে যদি ফ্রেঙ্কেল ডিফেক্ট হয় তাহলে কিন্তু ঘনত্বের কোনো পরিবর্তন হয় না। তাহলে অপশন সি এটা রাইট অ্যান্সার। তোমরা সবাই জানো অপশন সি এখানে রাইট অ্যান্সার। তারপরেরটা বলছে, দেখো টেট্রামিন কপার সালফেট যৌগটি, অর্থাৎ CuNH3 SO4 জটিল যৌগটি বেরিয়াম ক্লোরাইড দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে। অপশন এ বলছে কোনো অদক্ষেপ উৎপন্ন করে না, অপশন বি বলছে সাদা বর্ণের অদক্ষেপ উৎপন্ন করে, অপশন সি বলছে দ্রবণের বর্ণ নীল হয়, অপশন ডি বলছে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। তাহলে এখানে আমরা দেখে নিই আগে এই যে কমপ্লেক্সটা বলছে, এখানে CuNH3 তাহলে আমরা সবাই ভার্নার থিওরি জানি, ওয়ার্নার থিওরি, তাই তো। মানে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা থাকে সেটা হচ্ছে কমপ্লেক্স পার্ট, এটা হচ্ছে কমপ্লেক্স পার্ট। এই কমপ্লেক্স পার্টটাতে কিন্তু ডিসোসিয়েট করে না, কিন্তু এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা আছে সেটা কিন্তু ডিসোসিয়েট করে, অর্থাৎ আয়োনাইজেবল। তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে যারা থাকে সেই পার্টটা কিন্তু নন আয়োনাইজেবল, তাই তো। আর থার্ড ব্র্যাকেটের বাইরে এই যে সালফেটটা তার মানে আয়োনাইজ করতে পারে। তার মানে এইখানে এই যে জটিল লবণ বলা হচ্ছে কেন, কারণ এই জটিল পার্টটা আয়োনাইজ করে না, নন আয়োনাইজেবল জটিল পার্টটা, অর্থাৎ থার্ড ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা থাকে। আমি সহজ করে বললাম ওয়ার্নার থিওরি থেকে। এবার দেখো এখানে এইটার যদি আমরা ডিসোসিয়েশন দেখি, এটা কিভাবে ডিসোসিয়েট করবে, CuNH3 2+ SO4 2-। এবার যেহেতু মিডিয়ামে SO4 2- সালফেট আয়ন তৈরি হবে, সালফেট আয়ন, এই সালফেট আয়নই কিন্তু সালফেট আয়নের শনাক্তকরণে কি করা হয়, বেরিয়াম ক্লোরাইড দ্রবণ ইউজ করা হয়। ফলে কি হয়, বেরিয়াম সালফেটের সাদা অদক্ষেপ পড়ে, তাই তো। এই যে এর হোয়াইট প্রেসিপিটেট পড়ে, হোয়াইট পিপিটি। তাহলে আমরা কি দেখতে পাবো, অ্যাকচুয়ালি এই যে কমপ্লেক্সটার মধ্য দিয়ে আমরা বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যদি চালনা করি তাহলে দেখতে পাবো সাদা বর্ণের একটা পদক্ষেপ উৎপন্ন হবে। সেই সাদা বর্ণের পদক্ষেপটা কি, অ্যাকচুয়ালি
বেরিয়াম সালফেটের অধক্ষেপ। তাহলে এখানে কোন অপশনটা হচ্ছে? অপশন বি। দেখো, সাদা বর্ণের অধক্ষেপ উৎপন্ন করে। বোঝা গেল? আচ্ছা, এরপরে স্ট্রেট ফরওয়ার্ড একটা কোয়েশ্চেন। HF কে সংরক্ষণ করার জন্য কোনটি ব্যবহার করা হয়? বলছে কাচের বোতল। প্রথম কথা, SiO2, কাচে কি থাকে? SiO2। এই SiO2 র সাথে কিন্তু বেসিক্যালি SiO2 র সাথে HF এর বিক্রিয়া হয়, হাইড্রোফ্লোরোসিলিসিক অ্যাসিড উৎপন্ন হয়ে যায়, সেই জন্য কাচের পাত্রে রাখা হয় না। তারপরে একটা বলছে পলিথিনের বোতল, এইটাই রাখা হয়। অপশন সি দেখো, বলছে কাঁচ ও পলিথিন উভয় বোতল, সেটাও হবে না। আর অপশন ডি কোনোটাই নয়। কিন্তু এখানে যেটা দেখবে, এটা ইনফরমেটিভ একটা কোয়েশ্চেন, এটা পলিথিনের বোতলে রাখা হয়। অপশন বি এখানে রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরে বলছে যদি কোনো ইলেকট্রোলাইট দ্রবণের আপেক্ষিক রোধ এক্স এবং ওয়াই বলছে দ্রবণের মোলারিটি হয়, তবে ল্যামডা এম মানে মোলার পরিবাহিতা কি হবে? অপশন এখানে চারটে অপশন আছে, দেখতে পাচ্ছ। 4 নম্বর কোয়েশ্চেন, 4 নম্বর কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ। আমরা এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেগুলো আমরা একদম বেসিক থেকে শুরু করি। দেখো, ল্যামডা এম মানে আমরা কি জানি? ল্যামডা এম মানে আমরা জানি 1000 ইন্টু কাপ্পা বাই সি, মানে মোলারিটি। এখানে সিটা কনসেন্ট্রেশন, সেটা মোলারিটিতে, তাই তো? এই কাপ্পা মানে কি? এখানে কাপ্পা আপেক্ষিক পরিবাহিতা। আমরা এইটাকে আরো সহজভাবে ভাবি, আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই, এটা আমরা সবাই জানি। এবার এখান থেকে 1 বাই আর ইকুয়ালস টু 1 বাই রো ইন্টু এ বাই এল। এটা থেকে আরো শর্ট করে এই যে 1 বাই আর, এটাকে আমরা কি বলি? রোধের অনন্যক পরিবাহিতা এল। আর রোধাঙ্কের অনন্যক, সেটাকে আমরা বলি এলএস বা কাপ্পা। আর এ বাই এল, তাই তো? তাহলে এটাকে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা, কাপ্পাটাকে। আর রোটাকে আপেক্ষিক রোধ বলা হয়। তাহলে কাপ্পা ইকুয়ালস টু কি? 1 বাই রো। এই কাপ্পাটা কি? আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতা। আর এই রোটা আপেক্ষিক রোধ, ঠিক আছে? আপেক্ষিক রোধ, ক্লিয়ার? তাহলে এইখানে দেখো কি ইনফরমেশন গুলো দেওয়া আছে। এখানে আপেক্ষিক রোধ বলে দেওয়া আছে, দেখো এক্স, আর ওয়াই বলে আছে মোলারিটি। তাহলে আমরা মোলারিটি ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি এখানে মোলারিটিটা বলে দিয়েছে ওয়াই, তাই তো? মোলারিটিটা ওয়াই বলে দিয়েছে। আর আপেক্ষিক রোধ মানে রো বলে দিয়েছে এক্স, তাই তো? তাহলে রো আপেক্ষিক রোধ মানে রোধাঙ্ক, যেটাকে আমরা বলি, তাই তো? তাহলে সেটা এক্স বলে দেবো। তাহলে কাপ্পা ইকুয়ালস টু কি হবে? আপেক্ষিক পরিবাহিতা 1 বাই রো মানে 1 বাই এক্স। এবার জাস্ট ওই ল্যামডা এম ওই সমীকরণে বসিয়ে দিলাম, 1000 ইন্টু কাপ্পা বাই মোলারিটি মানে কনসেন্ট্রেশন, সেটা মোলারিটিতে, মোলার পরিবাহিতা বলে। তাহলে 1000 ইন্টু 1 বাই এক্স বাই ওয়াই। তাহলে অ্যাকচুয়ালি কি হলো? ল্যামডা এম ইকুয়ালস টু 1000 বাই এক্স ওয়াই, তাই তো? তাহলে ল্যামডা এম ইকুয়ালস টু হয়ে গেল 1000 বাই এক্স ওয়াই, তাই তো? তাহলে আমরা দেখবো কোথায় 1000, অপশন ডি দেখো 1000 বাই এক্স ওয়াই, এটাও। আচ্ছা, বলছে নিচের কোন, 5 দাগটা দেখো, নিচের কোন আয়ন দুটির চৌম্বক ভ্রামকের মান সমান? তাহলে এখানে ক্যালসিয়াম আমরা দেখবো অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা যত যার সমান হবে তার চৌম্বক ভ্রামকের মান সমান হবে, কারণ আমরা জানি মিউ ইকুয়ালস টু কি? √n ইন্টু n প্লাস 2
বিএম বোর ম্যাগনেটন, চৌম্বক ভ্রামকের একক। তাহলে এই অযুগ্ম ইলেকট্রন যার ক্ষেত্রে সমান হবে এন, এন যার ক্ষেত্রে সমান হবে তার ক্ষেত্রে কিন্তু কি হবে, এন যার ক্ষেত্রে সমান মিউ তার ক্ষেত্রে সমান, চৌম্বক ভ্রামক তার ক্ষেত্রে সমান, তাই তো। তাহলে এখানে ক্যালসিয়াম 2+ দেওয়া আছে, ক্যালসিয়াম 20, তাহলে 2+ মানে আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস, আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস, আর্গন 4s 0 3d 0, তাই তো। টাইটেনিয়াম 2+, তাই তো, টাইটেনিয়াম 2+, টাইটেনিয়াম 2+ ছিল, হ্যাঁ টাইটেনিয়াম 2+। আমরা এইভাবে করতে করতে যাব, তারপরে টাইটেনিয়াম 22, তাই তো, স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম ভ্যানাডিয়াম 22, 22 থেকে দুটো বেরিয়ে যাচ্ছে, তার মানে 3d2 4s0, 3d তে যে দুটো ইলেকট্রন তারা কিভাবে থাকবে, এই তাহলে এখানে n এর মান 2 টাইটেনিয়ামের ক্ষেত্রে, অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা 2। আচ্ছা আর কি কি আছে, আয়রন 2+, ক্রোমিয়াম 2+। আচ্ছা দেখা যাক, Fe2+, আয়রন 26, তাহলে আয়রন 2+ মানে 24টা ইলেকট্রন, আয়রন 2+, তাই তো। তাহলে আর্গন 3d6, পাঁচটা কক্ষক থাকে ডিতে, 6টা ইলেকট্রন হুন্ডে সূত্র মেনে চলবে, প্রথমে এককভাবে পূর্ণ হবে তারপরে পেয়ার আপ করে। তাহলে n ইকুয়ালস টু কটা, একটা দুটো তিনটে চারটে, তাহলে n এর মান 4 এখানে আয়রন 2+ এর ক্ষেত্রে, আর ক্রোমিয়াম 2+ মানে কত, ক্রোমিয়াম 24, 2+ মানে 22টা, তাহলে 3d5। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কি, আর্গন 3d5 4s অন, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস ক্রোমিয়াম, ক্রোমিয়াম 2+ মানে কি, একটা s থেকে বেরোবে আর একটা d থেকে বেরোবে, ক্রোমিয়াম 2+, তার মানে 3d4। এখানে দেখো কটা অযুগ্ম ইলেকট্রন, 4টে ইলেকট্রন 5টা কক্ষকে, তাহলে এককভাবে পূর্ণ করতে থাকবো। তাহলে কটা হুন্ডে সূত্র মেনে চললে, তাহলে এখানে n এর মান 4। তাহলে আমরা দেখতে পেলাম এই যে দুটো ক্ষেত্রে ক্রোমিয়াম 2+ আর আয়রন 2+, এই দুটো ক্ষেত্রেই দেখতে পাচ্ছি আমরা অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা 4। তাহলে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা 4 হলে তাদের চৌম্বক ভ্রামকের মানও সমান হবে, তাই তো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই যে 5 দাগে অপশন বি রাইট আনসার, 5 দাগটা হলো। এরপরে বলছে দেখো as2s3 স্থলে মানে আর্সেনিয়াস সালফাইড স্থলে তড়িৎদ্বার ব্যবহার করে তড়িৎ চালনা করলে কলয়েড কণাগুলির গমন। দেখো যদি কলয়েডাল যে সলটা বা কলয়েডাল কণাটা নেগেটিভলি চার্জড হয় তাহলে সে তার অ্যানাফোরেসিস হবে, মানে অ্যানোডের দিকে যাবে। আর যদি পজিটিভ চার্জ যুক্ত হয় মানে ধনাত্মক আধান যুক্ত হয় তাহলে সে ক্যাথোডের দিকে যাবে, অর্থাৎ ক্যাথোডে ক্যাটাইনিক জিনিস মানে পজিটিভলি জিনিস, আর অ্যানোডে অ্যানাইনিক জিনিস মানে যেটা নেগেটিভলি চার্জড, তাই তো। তাহলে আগে জানতে হবে এই যে as2s3 মানে আর্সেনিয়াস সালফাইড, এই সলটা কি প্রকৃতির। এই যে as2, আমি এখানে ছোট্ট করে করি, as2s3 সল এটা নেগেটিভলি চার্জড, এটা নেগেটিভলি চার্জড। তাহলে নেগেটিভলি চার্জড হলে কি হবে, কোথায় যাবে, এই সলটা যদি নেগেটিভলি চার্জড হয় তাহলে এই সলটা যেহেতু নেগেটিভলি চার্জড তাহলে এ অ্যানোডের দিকে যাবে, অ্যানাফোরেসিস হবে এখানে। তাহলে অপশন বি এখানে আনসারটা হবে অপশন বি, অপশন বি রাইট আনসার, অ্যানোডের দিকে যাবে, অ্যানোডের দিকে যাবে। বলছে দেখো ক্লোরোবেনজিন গাঢ় H2SO4 সঙ্গে নিচের কোনটির বিক্রিয়ায় ডিডিটি উৎপন্ন হয়। ডিডিটি মানে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন, সবাই জানো। সেই ডিডিটিটা উৎপন্ন হবে কি করে, দেখো বলছে কোনটা, ক্লোরোবেনজিনের সঙ্গে আর গাঢ় H2SO4 এর বিক্রিয়া করা হবে কার সাথে, বেসিক্যালি এটা ক্লোরাল, আমি দেখাচ্ছি কি করে হয়। ক্লোরালের সংকেতটা হচ্ছে, অ্যাকচুয়ালি ক্লোরোবেনজিনটাকে আমরা যদি একটু ভেঙে আঁকি,
DDT, তাই তো তৈরি। CL ক্লোরাল, এটা এইবার বেসিক্যালি এই H2SO4 দিলে এই জলটা বেরিয়ে যায় এইভাবে। গাঢ় H2SO4 মানে কনসেন্ট্রেট H2SO4 দিলে জল বেরিয়ে যায়, পড়ে থাকে। ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন, এটা DDT, তাই তো? তাহলে কোনটাই ক্লোরালের বিক্রিয়া, ক্লোরালের বিক্রিয়া। পেনটাতে একদম ঠিকঠাক ভাবে লেখা যায় না অ্যাকচুয়ালি, হাতের লেখা খুব খারাপ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। এই যে পেন ট্যাবে লেখাটা মাঝে মধ্যে ভালো হয়, আজকে ওয়ার্ডে নতুন লিখছি বলে, অন্যদিন আমি নোট প্যাডে লিখি, সেটাতে লেখা যথেষ্ট ভালো হয়, কিন্তু এখানে একটু প্রথম দিনে লেখাটা একটু অন্য খারাপ হচ্ছে, তোমরা কিছু মনে করো না, একটু ভালোভাবে নোট করে নিও। হাতের লেখাটা একটু খারাপ হয়ে যাচ্ছে, আর কিছু না। যা হোক, মেন আমাদের সায়েন্সটা এখানে জানতে হবে। তা বেসিক্যালি দেখো, এই যে DDT, এই DDT উৎপন্ন হয় ক্লোরালের সাথে ক্লোরোবেনজিনের বিক্রিয়া গাঢ় H2SO4 এর উপস্থিতিতে। তাহলে কোনটা হচ্ছে ক্লোরাল আনসার ওখানে। এই ইনফরমেশনগুলো বিভিন্নভাবে প্র্যাকটিস করতে করতে বা প্রচুর জিনিস সলভ করতে করতে, পড়াশোনাটাও ভালোভাবে করতে করতে কিন্তু হবে। এরপরে বলছে দেখো, বেনজয়েল অ্যালকোহল দেওয়া আছে, ওর সঙ্গে লুকাস বিকারকের বিক্রিয়া। লুকাস বিকারক মানে কি? অনাদ্র জিঙ্ক ক্লোরাইড আর এই গাঢ় HCl, এটা হচ্ছে লুকাস বিকারক। এটা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য নিরূপণে ব্যবহার করা হয় লুকাস বিকারক। লুকাস বিকারক, দেখা যাক লুকাস বিকারক। এক মিনিট, আচ্ছা, লুকাস বিকারক। লুকাস বিকারক মানে কি? কি ব্যাপার, কি একটা টেকনিক্যাল গন্ডগোল হয়ে গেল। আচ্ছা, আমরা এখানেই যাই। লুকাস বিকারক, দেখো, লুকাস বিকারক মানে অনাদ্র অনাদ্র জিঙ্ক ক্লোরাইড আর গাঢ় HCl, গাঢ় HCl, এটা হচ্ছে লুকাস বিকারক। এটাকেই আমরা লুকাস বিকারক হিসেবে চিনি, লুকাস বিকারক, ঠিক আছে? লুকাস বিকারক। এবার দেখো, এই যে লুকাস বিকারক বলছি, এটা এই লুকাস বিকারক কি করে? ধরো যদি প্রাইমারি অ্যালকোহল হয়, এর সাথে লুকাস বিকারক দিলে, লুকাস রিএজেন্ট RT, রুম টেম্পারেচার, মানে আর CH2Cl, এটা উৎপন্ন হয় না, এটা উৎপন্ন হয় না, তার মানে দ্রবণটা ঘোলা হবে না। আচ্ছা, R2CH দিলে
R2CH OH লুকাস রিএজেন্ট দিলে R2CH Cl উৎপন্ন হয়, কিন্তু ধীরে ধীরে, স্লো হয়, তাই তো, ধীরে ধীরে, তার মানে দ্রবণটা ধীরে ধীরে ঘোলাটে হয়। আর R3COH এটা দিলে রিয়াকশনটা ভেরি ফাস্ট হয় এবং দ্রবণটা দ্রুত ঘোলা হয়ে যাবে, তাই তো। এইভাবেই কিন্তু 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য নিরূপণ করা হয় লুকাস বিকারক ইউজ করে। ক্লিয়ার? এবার দেখো এখানে যেটা বলছে, আমরা যেটা দেখলাম এখানে বেঞ্জয়েল অ্যালকোহল কিন্তু অ্যারোমেটিক ঠিক বলবো না আমি, এটা কিন্তু প্রাইমারি অ্যালকোহল, তাই তো। অ্যারোমেটিক একটা গ্রুপ আছে, বেঞ্জিন রিং আছে, এটা কিন্তু বেঞ্জয়েল অ্যালকোহল। তাহলে এই বেঞ্জয়েল অ্যালকোহলটা আমরা প্রাইমারি অ্যালকোহল মানে 1 ডিগ্রি অ্যালকোহল, এটা ছিল 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3, তার মানে 1 ডিগ্রি অ্যালকোহল হলে দ্রবণটা ঘোলাটে হয় না, কখনোই হবে না, কারণ অ্যালকিল ক্লোরাইড উৎপন্ন হবে না। 2 ডিগ্রি হলে অ্যালকিল ক্লোরাইড উৎপন্ন হবে, কিন্তু ধীরে ধীরে। 3 ডিগ্রি হলে যেহেতু SN1 পাথওয়েতে হয়, সেই জন্য দ্রুত হয়ে যাবে 3 ডিগ্রি, তাই তো। এবার দেখো এর ক্ষেত্রে এটা 1 ডিগ্রি, প্রথম কথা, বেঞ্জয়েল অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহল, কিন্তু এইখানে যে কার্বোক্যাটায়নটা তৈরি হয় 1 ডিগ্রি হলেও বেঞ্জয়েল কার্বোক্যাটায়ন, সেই বেঞ্জয়েল কার্বোক্যাটায়ন কিন্তু অনেক স্টেবল। কেন স্টেবল? ডিউ টু রেজোনেন্স হয়। রেজোনেন্স গঠন যদি দেখায়, এইভাবে চলবে, ঠিক আছে, চলবে এইভাবে। তাহলে রেজোনেন্সের জন্য এটা স্টেবিলিটি পায় এই যে কার্বোক্যাটায়নটা, তাহলে আনএক্সপেক্টেডলি কিন্তু এটা দ্রুত ঘোলা হয়ে যাবে। এই যে দ্রবণটা কিন্তু 1 ডিগ্রি হলেও অ্যাকচুয়ালি ঘোলা হওয়ার কথা ছিল না, কিন্তু ভেরি ফাস্ট রিয়াকশন হয়ে যাবে। মানে লুকাস রিএজেন্ট দিলে এটা ভেরি ফাস্ট রিয়াকশন করবে, খুব দ্রুত রিয়াকশন করে দেবে, যেহেতু যে কার্বোক্যাটায়নটা হয় বেসিক্যালি বেঞ্জয়েল কার্বোক্যাটায়ন, সেটা কিন্তু অনেক স্টেবল। লুকাস রিএজেন্ট দিলে ভেরি ফাস্ট রিয়াকশন করে দেয়, দ্রুত ঘোলা হয়ে যাবে, খুব দ্রুত ঘোলা হয়ে যাবে। বেঞ্জয়েল ক্লোরাইড তৈরি হয়ে যাবে, দ্রবণটা দ্রুত ঘোলা হয়ে যাবে। তাহলে যেটা বলছিল এখানে দেখো যে বেঞ্জয়েল অ্যালকোহলের সাথে লুকাস বিকারকের বিক্রিয়ায় দ্রবণটি, অপশন এ বলছে দ্রবণটি দ্রুত ঘোলাটে হয়, দ্রবণটি ঘোলাটে হয় না, কয়েক ঘন্টা পর ঘোলাটে হয়, আর কোনো বিক্রিয়া হয় না। দেখো মেন কথা, অনেকে ভাববে যে 1 ডিগ্রি এটা ঘোলাটে হয় না, কিন্তু অ্যাকচুয়ালি আমি যেটা বললাম কার্বোক্যাটায়নটা তৈরি হয়, আর সেই কার্বোক্যাটায়নটা তৈরি হওয়ার জন্য এখানে কিন্তু দ্রবণটা দ্রুত ঘোলাটে হবে, এবং যেহেতু কার্বোক্যাটায়নটা কি ভেরি স্টেবল, কেন স্টেবল হচ্ছে? ডিউ টু রেজোনেন্স, অর্থাৎ রেজোনেন্সের মাধ্যমে ওই যে বেঞ্জয়েল কার্বোক্যাটায়নটা স্টেবিলিটি পায়, ঠিক আছে, সেই জন্য এটা কিন্তু দ্রুত ঘোলাটে হবে। ক্লিয়ার? অপশন এ ইজ দ্য রাইট আনসার হিয়ার। তারপরে আবার বলছে দেখো নিচের কোনটি অ্যালডল কনডেনসেশন বিক্রিয়ায় সাড়া দেয়? তাহলে অ্যালডল কনডেনসেশন বিক্রিয়ায় কারা সাড়া দেয়? অ্যালডল কনডেনসেশন কারা করে? যাদের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন থাকে, যাদের ক্ষেত্রে প্রেজেন্ট আছে, সেই সমস্ত কার্বনিল, যে সমস্ত কার্বনিলে আলফা হাইড্রোজেনটা প্রেজেন্ট, তারা কিন্তু ক্ষারের উপস্থিতিতে কি করে? অ্যালডল কনডেনসেশন বিক্রিয়ায় সাড়া দেয়।
অর্থাৎ তাদের দুই অণু পরস্পর যুক্ত হয়ে যায়। দেখো কিভাবে যুক্ত হয় অ্যালডোল কনডেনসেশন, আমরা একটু দেখাই স্কিম করে। ধরো এই যে এই জিনিসটা, এই যে হাইড্রোজেনগুলো আমি আঁকছি এইগুলো সব আলফা হাইড্রোজেন, কারণ এই ফাংশনাল গ্রুপের রেসপেক্টে জাস্ট ফাংশনাল গ্রুপের পাশের কার্বনটা সেটা হচ্ছে আলফা কার্বন, তার সঙ্গে যুক্ত হাইড্রোজেনগুলো আলফা হাইড্রোজেন, তাই তো? তাহলে আলফা হাইড্রোজেন আছে, অ্যালডোল কনডেনসেশন বিক্রিয়ায় সাড়া দেবে। সিম্পল ভাবে যদি বলি, কি প্রোডাক্ট হয়, এই হাইড্রোজেনটাকে এই অক্সিজেনের সঙ্গে জুড়ে দেবে আর কার্বনটাকে এই কার্বনের সঙ্গে জুড়ে দেবে, তাহলে অ্যালডোল তৈরি হয়ে যাবে। ছড়িয়ে ছিটিয়ে আঁকলে যেটা লাগে, ও এইচ, এটাই অ্যালডোল, তাই তো? তাহলে আমাদের দেখতে হবে যে চারটে অপশন আছে সেখানে কোথায় আলফা হাইড্রোজেন পরমাণু আছে, কোন কার্বনিল কম্পাউন্ডে বা কোনটা কার্বনিল কম্পাউন্ড। যদি কার্বনিল কম্পাউন্ড না থাকে তাহলে তো হবেই না, আর প্রথম কথা যে কার্বনিল কম্পাউন্ড আছে যেখানে আলফা হাইড্রোজেন নেই সেখানেও হবে না। তাহলে দেখতে হবে কোথায় আলফা হাইড্রোজেন পরমাণুটা আছে। তাহলে আমরা কি দেখবো এখানে কোথায় আলফা হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে প্রথমটা দেখো আলফা হাইড্রোজেন পরমাণু নেই, দ্বিতীয়টায়ও আলফা হাইড্রোজেন পরমাণু নেই, তৃতীয়টায় আছে। তৃতীয়টা দেখো, আমরা যদি ভালো করে আঁকি অপশন সি, যে এটা এখানে কিন্তু একটা আলফা হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে এই যে হাইড্রোজেনটা আলফা হাইড্রোজেন, তাই তো? তাহলে আলফা হাইড্রোজেন পরমাণু ওইখানটায় আছে একমাত্র, সেই জন্য ওটাই কিন্তু অ্যালডোল কনডেনসেশন বিক্রিয়ায় সাড়া দেবে, অ্যালডোল কনডেনসেশন বিক্রিয়ায় সাড়া দেবে, ঠিক আছে? তাহলে কারা অ্যালডোল কনডেনসেশন বিক্রিয়ায় সাড়া দেয়? যাদের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন পরমাণু প্রেজেন্ট থাকে, ঠিক আছে? তাহলে 9 এর দাগটা হয়ে গেল, অপশন সি রাইট অ্যান্সার। তারপরটা দেখো, এটা বেসিক্যালি অ্যাজোডাইটেস্ট, ঠিক আছে? Na2 লঘু HCl ক্ষারীয় বিটা ন্যাপথল, ঠিক আছে? সঙ্গে কোনটি বিক্রিয়ায় রঞ্জক পদার্থ উৎপন্ন হয়? লাল বর্ণের একটা রঞ্জক পদার্থ তৈরি হবে। দেখো যেখানে বেঞ্জিনের সঙ্গে NH2 গ্রুপ যুক্ত আছে ডাইরেক্টলি, তাই তো? অ্যানিলিনের ক্ষেত্রে এরকম জিনিসগুলো হয়। এইখানে বেসিক্যালি আমি একটু বলে দিই, এই যে এই কম্পাউন্ডটাই দেখো, NaNO2 ডাইলুট HCl 5 থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়ে প্রথমে ডায়াজোনিয়াম সল্ট তৈরি করে নেওয়া হয়, তারপরে এর সাথে বিটা ন্যাপথলের বিক্রিয়া, এই যে ডায়াজোনিয়াম সল্ট এর সাথে বিটা ন্যাপথল, NOH মিডিয়ামে বিটা ন্যাপথল এই হিসেবে থাকবে। এ কি করবে? কাপলিং বিক্রিয়া, কাপলিং রিয়াকশন, ঠিক আছে? বেসিক্যালি এরকম আলটিমেট যেটা হয় আমি সেটাই এঁকে দিচ্ছি। আলটিমেট তাহলে এই যে জিনিসটার প্রেজেন্স থাকাটাই দরকার, এই জিনিসটার প্রেজেন্স থাকাটাই দরকার। NH2 গ্রুপটা ডাইরেক্টলি যদি অ্যানিলিনিয়াম গ্রুপটা যদি থাকে, অ্যানিলিন, তাই তো? NH2 গ্রুপটা ডাইরেক্টলি বেঞ্জিন এর সঙ্গে যুক্ত থাকবে, তখনই কিন্তু এই অ্যাজোডাইটেসটা হবে। অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন, অ্যারোমেটিক অ্যামিন, ঠিক আছে? অ্যারোমেটিক অ্যামিন, ক্লিয়ার?
অ্যারোমেটিক অ্যামিন, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন, এখানে অ্যানিলিন, অপশন সি রাইট অ্যান্সার। ঠিক আছে, দশের দেখ হলো। আচ্ছা, বলছে কোনটি পেপটাইড বন্ড? পেপটাইড বন্ড বলতে কি? এইটা পেপটাইড বন্ড, তাই তো জানো। অপশন বি দেখো, ওটা CONH পেপটাইড বন্ড। আচ্ছা, তারপরেরটা বলছে দেখো, ভিনাইল ক্লোরাইড কোনটির পলিমার? পলিভিনাইল ক্লোরাইড, এই সরি, ভিনাইল ক্লোরাইড কোনটির মনোমার? মানে তার মানে পলিমারটা কোনটা? জাস্ট ভিনাইল ক্লোরাইডের আগে পলি লাগিয়ে দাও, তাহলে পলিভিনাইল ক্লোরাইড, PVC, যেটাকে আমরা বলি অপশন বি পিভিসি। পিভিসি রাইট অ্যান্সার। তারপরে বলছে অ্যাসপিরিন। অ্যাসপিরিন কি? দেখো, অ্যাসপিরিন হচ্ছে ব্যথা বেদনার উপশমে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে ব্যথা বেদনার উপশমে যাদেরকে ব্যবহার করা হয় তাদেরকে আমরা বলি অ্যানালজেসিক। ঠিক আছে, তাহলে এখানে অ্যাসপিরিনটা কি অ্যাকচুয়ালি দেখো অ্যান্টিবায়োটিক না, অ্যান্টিফার্টিলিটি না, অ্যান্টিসেপটিকও নয়, অ্যানালজেসিক। তাহলে অপশন ডি, অপশন ডি অ্যানালজেসিক। অ্যাসিটক্সি বেনজোইক অ্যাসিড, অ্যাসিটিলিন, এই অ্যাসপিরিন, অ্যাসপিরিনটা এই অ্যাসিটক্সি বেনজোইক অ্যাসিড, 2 অ্যাসিটক্সি বেনজোইক অ্যাসিড বা অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড আমরা বলতে পারি। এটা হচ্ছে অ্যাসপিরিন, এটা একটা অ্যানালজেসিক, অ্যানালজেসিক। ঠিক আছে, ব্যথা বেদনার উপশমে এটা ইউজ করা, খাওয়া হয়। তারপর নরম পানীয়তে ব্যবহৃত মিষ্টকারক পদার্থ। দেখো, মিষ্টকারক পদার্থ হচ্ছে কৃত্রিম মিষ্টকারক পদার্থ, এখানে বেসিক্যালি বলা হচ্ছে। মানে এইগুলো বেসিক্যালি কি, এগুলো হচ্ছে এমন যেগুলোর ক্যালোরিক মান হয় না, মানে মূত্রের মাধ্যমে অপরিবর্তিত অবস্থায় বেরিয়ে যায়, কিন্তু এর স্বাদটা মিষ্ট, কৃত্রিমভাবে মিষ্টকারক, তাই তো। তাহলে যারা সুগার, তাদের ক্ষেত্রে খুব ভালো এটা, যে তাদের তো কার্বোহাইড্রেট ইনটেক করা যায় না, সুগার ইনটেক করা যায় না, ডায়াবেটিস যারা পেশেন্ট, তাই তাদেরকে কৃত্রিম মিষ্টকারক পদার্থ দিয়ে কৃত্রিমভাবে মিষ্টতা দেওয়া হয়, কিন্তু সেই জিনিসটা কি হয়, অপরিবর্তিত অবস্থায় মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়, অর্থাৎ তার কোনো ক্যালোরিক বার্ন হয় না, ফলে কোনো ক্ষতিও করে না। ঠিক আছে, যেমন এখানে এই যে নরম পানীয়তে যে মিষ্টকারক পদার্থটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাসপারটেম। ঠিক আছে, তাহলে অপশন বি রাইট আনসার। মনে রাখবে এগুলো ইনফরমেটিভ, এগুলো বোঝার থেকে ইনফরমেটিভ কিছু হয়, কিছু বুঝতে হয় জিনিস, তাহলে যেগুলো ইনফরমেটিভ সেগুলো তো পড়তেই হবে, না হলে পারবে না। আচ্ছা, এইবার বলছে দেখো, একটি তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা এবং আপেক্ষিক পরিবাহিতা কখন সমান হবে? একটি তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা ও আপেক্ষিক পরিবাহিতা কখন সমান হবে? তাহলে এইটা আমরা কি করে করব, আগে একটু বলে দিই। পরিবাহিতা আর আপেক্ষিক পরিবাহিতা, একটু আগে একটা ফর্মুলা বললাম, দেখো, রো আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ, তাহলে 1 বাই আর ইকুয়ালস টু 1 বাই রো এল বাই, সরি, এ বাই এল হবে, এ বাই এল। এই এ বাই এল বাই এ, এটাকে কোষ ধ্রুবক বলা হয়, কোষ ধ্রুবক, ক্যাপিটাল কে, কোষ ধ্রুবক, সেল কনস্ট্যান্ট, এটাকে বলা হয় সেল কনস্ট্যান্ট। সেল কনস্ট্যান্ট মানে কোষ ধ্রুবক, এল বাই এ। এবার দেখো এখানে এই 1 বাই আর, এটা কি, এল পরিবাহিতা, 1 বাই রো এটা কাপ্পা ইন্টু এ বাই এল, তাহলে কাপ্পা ইকুয়ালস টু এল ইন্টু এল বাই এ। তাহলে যখন এল বাই এ ইকুয়ালস টু 1 হয়ে যাবে, মানে কে, ক্যাপিটাল কে, মানে কে ইকুয়ালস টু 1 হয়ে যাবে, কোষ ধ্রুবক যখন 1 হয়ে যাবে, তখন কিন্তু কাপ্পা ইকুয়ালস টু এল হবে, কাপ্পা ইকুয়ালস টু এল হবে যখন এল বাই এ, অর্থাৎ সেল কনস্ট্যান্ট, কোষ ধ্রুবক যখন 1 একক হয়ে যাবে, ইউনিটি হয়ে যাবে, তখন কিন্তু কাপ্পাটা, অর্থাৎ আপেক্ষিক যে পরিবাহিতা আর পরিবাহিতা সমান হয়ে যাবে, তাই তো। তাই বলেছে পরিবাহিতা আর আপেক্ষিক পরিবাহিতা কখন সমান হবে, তাহলে আমরা দেখলাম কাপ্পা ইকুয়ালস টু এল ইন্টু এল বাই এ। তাহলে এই এল বাই এ মানে সেল কনস্ট্যান্টটা যখন 1 হয়ে যাবে, তখন কাপ্পা ইকুয়ালস টু এল হয়ে যাবে, অর্থাৎ
আপেক্ষিক পরিবাহিতার পরিবাহিতা সমান হয়ে যাবে, তাই না? তাহলে কোষ ধ্রুবককে 1 একক হতে হবে। তাহলে প্রথম প্রশ্নটা হয়ে গেল। এর অরে যেটা আছে বলছে Li লিথিয়াম প্লাস Na প্লাস রুবিডিয়াম প্লাস আয়নগুলির মোলার পরিবাহিতা। দেখো মোলার পরিবাহিতা সাইজ উপর ডিপেন্ড করে। এবার এইখানে একটা ক্যাচ আছে, সেটা কি? এই যে লিথিয়াম প্লাস Na প্লাস আর রুবিডিয়াম, লিথিয়াম লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম তারপর সিলিয়াম, তাই তো? তাহলে গ্রুপ 1 এলিমেন্ট উপর থেকে নিচে নামলে, গ্রুপের উপর থেকে নিচে নামলে কি হয়? কোনো একটা পার্টিকুলার গ্রুপের উপর থেকে যদি নিচে নামা হয় তাহলে কি হয়? তাহলে আকার বৃদ্ধি হয়। তাহলে দেখো এবার হাইড্রেশন এনার্জি বা ডিগ্রিজ অফ হাইড্রেশন, হাইড্রেশন এনার্জি, হাইড্রেশন এনার্জি কি? রেডিয়াসের সাথে ব্যস্ত সম্পর্ক। তাহলে সাইজ যত বেশি হবে হাইড্রেশন তত বেশি হবে। দ্য ডিগ্রি অফ হাইড্রেশন, হাইড্রেশনের মাত্রা কোথায় বেশি হবে? যার আকার ছোট সেখানে। তাহলে এইবার দেখো জলীয় দ্রবণে যদি আমরা বলি অ্যাকুয়াস মিডিয়াতে, ইন অ্যাকুয়াস মিডিয়া, অ্যাকুয়াস মিডিয়াতে কি হবে? হাইড্রেশন কার বেশি হবে? লিথিয়াম, হাইড্রেশন কার বেশি হবে? হাইড্রেশন লিথিয়ামের বেশি হবে। তারপরে যার আকার ছোট্ট তার বেশি, আর যার আকার বড় তার কম, তাই তো? তাহলে এই আমি জিনিসটাকে এইভাবে বলি, দেখো লিথিয়ামের আকার ছিল ছোট, এটা লিথিয়াম প্লাস। এবার সোডিয়াম আয়নের আকার ছিল লিথিয়ামের থেকে একটু বড়, আর রুবিডিয়ামের আকার ছিল আরো একটু বড়। এখন এই যে এর ক্ষেত্রে হাইড্রেশনটা বেশি হচ্ছে লিথিয়ামের ক্ষেত্রে, সোডিয়ামের ক্ষেত্রে একটু কম হচ্ছে হাইড্রেশনটা, আর এর ক্ষেত্রে আরো কম হচ্ছে হাইড্রেশনটা। হাইড্রেশনের কালারটাকে আমি একটু অন্যভাবে দিই, এখানে লাল দিয়ে। এখানে হাইড্রেশনটা হচ্ছে বেশি, এখানে হাইড্রেশন একটু কম, তার থেকেও কম এখানে হাইড্রেশনটা, তাই তো? তাহলে হাইড্রেশন হয়েছে হাইড্রেটেড যে আয়ন, হাইড্রেটেড আয়ন, সাইজ অফ হাইড্রেটেড আয়ন, সাইজ অফ হাইড্রেটেড আয়ন, হাইড্রেটেড আয়ন সেটা কোথায় বেশি হবে? লিথিয়াম অ্যাকুয়াটেড বা হাইড্রেটেড, তার সাইজ বেশি। তারপরে Na প্লাস অ্যাকুয়াস। এবার আকার বাড়লে, যেহেতু আমরা বলছিলাম কি আকার বাড়লে তার মোলার পরিবাহিতা কি হয়? কমে যায়। তাহলে অর্ডার অফ জলীয় দ্রবণে যেহেতু অ্যাকুয়াটেড অবস্থায় লিথিয়ামের আকার বেশি, তাহলে তার মোলার কন্ডাক্টেন্স কি হবে? কমে যাবে। বুঝতে পারলে কনসেপ্টটা? লিথিয়াম প্লাস রুবিডিয়াম প্লাস, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মোলার কন্ডাক্টেন্সের। তারপরেরটা, ফেরিক হাইড্রোক্সাইড স্থলে আর্সেনিয়াস সালফাইড যুক্ত করলে কি ঘটবে? ফেরিক হাইড্রোক্সাইড স্থলটা আমরা জানি পজিটিভলি চার্জড, আর আর্সেনিয়াস সালফাইড স্থলটা নেগেটিভলি চার্জড। তাহলে এখানে বেসিক্যালি কোয়াগুলেশন হবে, মানে তঞ্চন হবে, তাই তো? FeOH3 সল এটা পজিটিভলি চার্জড, তাই তো? আর AS2S3 আর্সেনিয়াস সালফাইড সল্টটা হচ্ছে নেগেটিভলি চার্জড, তাই তো? তাহলে এইটার মধ্যে যদি AS2S3 অ্যাড করা হয় তাহলে অপোজিট আধান, সুলঝাড্ডি রুল যেন একটা পার্টিকুলার সলকে তঞ্চিত করতে পারে অপোজিট আধানটাই, তাই তো? তাহলে সেই তঞ্চন হবে এখানে, তাহলে এখানে কোয়াগুলেশন হবে, কোয়াগুলেশন। আর অপোজিট আধানের মান যত বেশি হয় তত তঞ্চনের মাত্রা বাড়ে, সেই সব সুলঝাড্ডি রুলে আছে। বেসিক্যালি কোন একটা সলকে তঞ্চিত করতে পারে অপোজিট আধান জাতীয় কোনো পদার্থ, তাই তো?
ক্লিয়ার? তাহলে এখানে দুটো সল যেহেতু অপোজিটলি চার্জ, তাহলে তারা নিউট্রালাইজ করে যাবে এবং তারা কি হবে, সেলফ মিউচুয়াল কোয়াগুলেট করে যাবে, অর্থাৎ মিউচুয়ালি কোয়াগুলেট করে গেল, অর্থাৎ এখানে কিন্তু বেসিক্যালি কোয়াগুলেশন মানে তঞ্চন হবে, এটাই হচ্ছে মেন কথা। তারপরে কি আছে বলছে, ল্যান্থানাম, তাহলে দুইয়ের দাগ হলো, দুইয়ের দুই, ল্যান্থানাম হাইড্রক্সাইড আর লুটেশিয়াম হাইড্রক্সাইডের মধ্যে কোনটি অধিকতর ক্ষারীয়? এটা কিন্তু হাইলি কনসেপচুয়াল, দেখো ভালো করে বোঝো। দেখো, ল্যান্থানাম হাইড্রক্সাইড লুটেশিয়াম টার্মিনাল দুটো এক নয়, মানে ল্যান্থানাম 3+, এখানে লুটেশিয়াম 3+। তাহলে এই যে এখান থেকে এখানে যাচ্ছি যত, তত আর কি হচ্ছে, ডিক্রিজ করে যাচ্ছে ল্যান্থানাইট কন্ট্রাকশনের জন্য, গ্র্যাজুয়ালি ডিক্রিজ করে আমরা জানি, ডিউ টু ল্যান্থানাইট কন্ট্রাকশন। তাহলে এই যে ফাই, ফাই মানে কি, চার্জ বাই রেডিয়াস, সেই চার্জ বাই রেডিয়াস, চার্জ বাই রেডিয়াস, যেহেতু রেডিয়াস সাইজ কমছে, তাহলে রেডিয়াসটা কমছে, তার মানে ফাই কি হচ্ছে, ফাই ফাই ইনক্রিজ করে যাচ্ছে। ফাই ইনক্রিজ করলে কি হয়, আয়নিক পোটেনশিয়াল যদি ইনক্রিজ করে, এটা কি আয়নিক পোটেনশিয়াল, আয়নীয় বিভব, তাহলে সমযোজী চরিত্র বাড়ে, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার কি হবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ করে যাবে। কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি ইনক্রিজ করে যায়, ল্যান্থানাম থেকে লুটেশিয়ামের দিকে গেলে কোভ্যালেন্ট ক্যারেক্টারটা কি, কোভ্যালেন্ট ক্যারেক্টারটা ইনক্রিজ করে যাচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টারটা ইনক্রিজ করে যাচ্ছে। তাহলে সমযোজী চরিত্র বৃদ্ধি পাওয়ার জন্য আয়নীয় চরিত্র কোথায় বেশি, এখানে বেশি, তাহলে এ বেশি পরিমাণে ওইস দেবে, যার আয়নীয় চরিত্র বেশি, ল্যান্থানাম হাইড্রক্সাইড। তাহলে এটা কিন্তু মোর আয়নিক ফাজান্স প্রিন্সিপাল ভাবতে পারো, তাই তো, মোর আয়নিক, তাহলে এ বেশি ওইস দেবে, যে যত বেশি আয়নীয় হবে সে তত বেশি ওইচ দেবে, যে যত বেশি সমযোজী হবে সে তত কম ও এইচ দেবে, ওইচ মাইনাস দেবে, তাই তো। তাহলে এখানে বেসিক্যালি ল্যান্থানাম হাইড্রক্সাইডটা কিন্তু অধিক ক্ষারীয়, এটা মোর বেসিক, যে যত বেশি ওইচ মাইনাস দেবে সে তত বেশি হবে, তাহলে ল্যান্থানাম হাইড্রক্সাইড, তাই না, ল্যান্থানাম হাইড্রক্সাইড, এই যে ল্যান্থানাম হাইড্রক্সাইড, এটা কিন্তু এইটা দেখো, এর পরের অথবা যে কোশ্চেনটা, জিঙ্কের সঙ্গে কোন মৌলটির আধান ও ব্যাসার্ধের অনুপাত সমান, এইটা দেখো হুট করে আমার মাথায় আসছে না, কিন্তু আমার যেটা মনে হচ্ছে ডি ব্লক যে এলিমেন্টগুলো, তাদের যে পারমাণবিক ব্যাসার্ধের যে এটা যদি তোমরা দেখো এরকম ভাবে, যে ট্রেনটা পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে কি হয়, এরকম হয় একটা জায়গায় ফিক্সড হয়ে গিয়ে তারপরে আবার জিঙ্কে গিয়ে বেড়ে যায়, তাহলে এইরকম জায়গায় থাকে ভ্যানাডিয়াম, এইটা জিঙ্ক, তাহলে এদের দুজনের প্রায় সমান এটা, আর ভ্যানাডিয়াম 2+ও হতে পারে আর জিঙ্ক 2+ হয় অলওয়েজ, ভ্যানাডিয়াম 3+, 2+ দুটোই হয়, কিন্তু 2+ও হয়। তাহলে এইবার দেখা যায় যে এই যে এখান থেকে যেহেতু ব্যাসার্ধটা সমান, পারমাণবিক ব্যাসার্ধ, তাই আমরা এইভাবে বলতে পারি এদের এই যে ভ্যানাডিয়াম, এখানে ভ্যানাডিয়ামের সঙ্গে জিঙ্কের আধান ও ব্যাসার্ধের অনুপাত সমান, ওইভাবে। আচ্ছা, এরপরে বেকিং পাউডার, বেকিং পাউডারের মূল উপাদান কি, বেকিং পাউডার দেখো, বেকিং পাউডার পাউরুটি তৈরি করতে ব্যবহৃত হয়, বেকিং পাউডারে থাকে পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেট, টার্টারিক অ্যাসিডের পটাশিয়াম সল্ট বেসিক্যালি, আচ্ছা, টার্টারিক অ্যাসিড, সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 ও স্টার্চ, এদের একটা মিশ্রণ, একটা পাউডার জাতীয় পদার্থ, যেটা কি করে পাউরুটি প্রস্তুতে ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে বেসিক্যালি এখানে কি হয়, আমি যদি টার্টারিক অ্যাসিড বলি, টার্টারিক অ্যাসিড আর
এটা অ্যাসিড, বেসিক্যালি অ্যাসিডের সাথে বা পটাশিয়াম সল্টের সাথে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় বেসিক্যালি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, ফলে সে পাউরুটিটা কোমল হয়, মানে নরম হয়, তারপর সেখানে সছিদ্র গঠনাকৃতি তৈরি হয়, ঠিক আছে, ফলে পাউরুটিটা, তাই তো, এই যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হওয়ার জন্য ওটা ওই দেয়ালে গিয়ে আঘাত মারে, ফলে ওটা সছিদ্র মতো হয়ে যায়, ফুটো ফুটো হয়ে যায় দেখবে পাউরুটি, এবং সেটা নরম হয়, ঠিক আছে, এইটা হচ্ছে তার মেকানিজম, তাই তো। তাহলে এখানে কি কি থাকে, পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেট, টার্টারিক অ্যাসিড, সোডিয়াম বাইকার্বনেটটা এখানে বেসিক্যালি মেন, সোডিয়াম বাইকার্বনেট, বেকিং পাউডার, সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3, NaHCO3, ওকে। তাহলে এই পর্যন্ত, তাই তো, আমরা কমপ্লিট করলাম একটা পার্টিকুলার মডেল সেটের 18টা শর্ট কোয়েশ্চেন উইথ ফুল এক্সপ্লানেশন। তোমরা সবাই এটা ভালো করে দেখো, আর এরকম বিভিন্ন রকম মডেল সেটের শর্ট কোয়েশ্চেন এবং অর্গানিক পার্ট বা অনেক অঙ্ক, ম্যাথমেটিক্যাল নিউমেরিক্যাল প্রবলেম, সেগুলোকে আমরা সলভ করব। এইরকম অনেক লেকচার দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, শেয়ার করতে অবশ্যই ভুলবে না, মানে অবশ্যই শেয়ার করবে, আমি যেটা বলতে চাইছি। আর একটা জিনিস, সেটা হচ্ছে তোমাদের কি মনে হয় যে কোন এইভাবে সলভ করলে ভালো হয়, মানে নাকি চ্যাপ্টার ওয়াইজ সলভ করলে ভালো হয়, সেটা জানিও, তাহলে আমি সেইভাবে দেওয়ার চেষ্টা করব। কমেন্টে অবশ্যই জানাবে, আমি যে বিভিন্ন পোস্ট করি কোয়েশ্চেন দিয়ে, সেগুলোতে কমেন্ট করবে, আনসার তো অবশ্যই করো, আমরা দেখতে পাই অনেকে আনসার করে, কিন্তু ওখানে পোস্টে কমেন্ট করবে, তাহলে তো আমি বুঝতে পারি তোমরা কি চাও, ওকে। তাহলে আজকে এই পর্যন্ত, আর যদি কোনো কিছু তোমাদের মনে হয় এইরকম কোনো একটা উত্তর হতে পারে, সেটাও জানাবে, আমি তোমাদের সবার থেকে একটা আউটপুট বা কোনো একটা কিছু একটা আশা করি, অবশ্যই আশা করি, কারণ ডিফারেন্ট, মানে মানে এটাই হচ্ছে ব্যাপার, মানে সবার থেকে একটা আউটপুট নেওয়াটা অবশ্যই জরুরি, মানে আমি একমুখী হয়ে গেলে জিনিসটা খুব খারাপ দেখায়, সেই জন্য বলবো যে সবাই একটু যদি অল্প অল্প করে আউটপুট দাও বা দেন, তাহলে কি হয়, আমার পড়াতে সুবিধা হয়, যে এইটা পড়ালে ভালো হয় বা এইরকম ব্যাপার। তা আজকে এই পর্যন্ত, আমি আর বেশি কথা বলছি না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে, ঠিক আছে। আর আরেকটা কথা, নেক্সট আমি তোমাদের অর্গ্যানিক কেমিস্ট্রি, মানে এরকম কম্পাইলেশন কোন একটা মক টেস্ট কোয়েশ্চেন পেপার সলভ করব, সেখানে যে অর্গানিকগুলো আছে সেইগুলোই মেনলি সলভ করব, সেটা একটু তোমরা দেখে নিও অবশ্যই, যারা ক্লাস 12-এ পড়ছো, এটা কিন্তু ক্লাস 12-এর, হ্যাঁ, ক্লাস 11-এর তো এখন সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, এবং সেমিস্টারের আমি কিছু লেকচার দিয়েছি, আবার দেব, জাস্ট ফার্স্ট সেমিস্টারটা হয়ে গেলে, ফার্স্ট সেমিস্টারের পরে জাস্ট সেকেন্ড সেমিস্টার থেকে দেওয়া শুরু করব। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।